ওয়েলকাম টু নলেজ বেস। আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে আবার চলে এসেছি। তোমরা বারবার আমাদের কাছে জানতে চেয়েছিলে যে ড্রাম ব্রেক কিভাবে কাজ করে। তো আমরা আজকে দেখে নেবো যে বাইক বা ফোর হুইলার যেখানেই থাকুক না কেন দু ধরনের ব্রেক আমরা দেখেছি। একটা ডিস্ক ব্রেক, অলরেডি এটা নিয়ে আমরা একটা ভিডিও বানিয়ে ফেলেছি। তোমরা যদি দেখতে চাও অবশ্যই লিংকে ক্লিক করবে, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এখন আমরা আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ড্রাম ব্রেক। তো বাইকে বা ফোর হুইলারে যেখানেই ড্রাম ব্রেক লাগানো হোক না কেন সেটা কিভাবে কাজ করে সেটা যদি দেখতে হয় তাহলে আমাদের প্রথমে জানতে হবে ড্রাম ব্রেকের ফাংশনটা কিভাবে হয়, তাহলে তার আগে তার স্ট্রাকচারটা কিভাবে হয়। তো এই পুরো বিষয়টা নিয়ে তোমরা আমাদের সাথে থাকো, আমরা আলোচনা করছি। তাহলে তোমাদের কাছে ডিস্ক ব্রেক এন্ড ড্রাম ব্রেকের পার্থক্যটা পুরোটা ক্লিয়ার হয়ে যাবে এবং শেষে আমরা একটা বিষয় আলোচনা করব যেটা হচ্ছে কোনটা ভালো, ডিস্ক ব্রেক ভালো না ড্রাম ব্রেক ভালো। তাহলে আমি বাইক কিনতে গেলে কোন ব্রেকটা আগে দেখে নেবো যে কোনটায় কোনটা থাকলে কি সুবিধা, কোনটায় কি অসুবিধা, পুরো বিস্তারিত আলোচনা হবে। চলো শুরু করা যাক। তো ফার্স্ট আমরা যেটা দেখবো যে অ্যাকচুয়ালি ড্রাম ব্রেকটা কি বা ড্রাম ব্রেকের নামটা ড্রাম হলো কেন। তো আমরা এটা যখন আলোচনা করব তখন আমাদের মাথায় রাখতে হবে ড্রাম ব্রেক বেসিক্যালি চাকার সাথে লাগানো থাকে, মানে চাকার মধ্যে ইনবিল্ট থাকে। whereas ডিস্ক ব্রেকটা কিন্তু চাকার বাইরে থাকে, হুইলের বাইরে থাকে, এক্সট্রা লাগানো হয়। তো ড্রাম মানে আমরা প্রথমে বুঝতে পারছি না ড্রাম থাকে। তো এখানেও সেই একই সিস্টেম, ব্রেকিং সিস্টেমে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট থাকে। একটা হচ্ছে ব্রেক শু, সেটা ডিস্ক ব্রেকেও আছে, ড্রাম ব্রেকেও আছে, কিন্তু মেকানিজমটা সম্পূর্ণ আলাদা যে কিভাবে এরা কাজ করবে। তো ফার্স্ট আমরা দেখে নিই। তো এখানে যেটা দেখা যাচ্ছে দিস ইজ এ ড্রাম। এটা যদি আমরা একটা ড্রাম ধরি তো এই ড্রামটা একটা ফাঁকা ড্রাম যেটা চাকার সাথে হুইলের সাথে লাগানো আছে। এখানে দুটো পার্ট থাকে, অনেক কিছুটা মেকানিক্যাল পার্ট রয়েছে, যেমন কিছু স্প্রিং দেখতে পাওয়া যায়। আর এই যে অংশটা এটাকে বলছি আমরা ব্রেক শু, এটা বেসিক্যালি দুটো পার্টে থাকে। তো যখনই কোনো কিছু প্রেস করি আমরা ব্রেকে পা দিই বা ব্রেক করি তখন কি দেখা যায় না একটা লিভার কাজ করে। কিভাবে না সেটা জাস্ট এভাবে খুলে যায় ভেতরে, ড্রামের ভেতরে খুলে যায় এবং এর যে সারফেসটা থাকে মানে এর যে ইনার সারফেস, সেই ইনার সারফেসের সাথে ধাক্কা খায় বা ঘষা খায়, যার ফলে গাড়ির গতিটা কমে যায় এবং সেটা আস্তে আস্তে গিয়ে থেমে যাচ্ছে। তাহলে এই যে বিষয়টা, এই মেকানিজমটাকে কাজে লাগিয়ে ড্রাম ব্রেকটা সৃষ্টি করা হয়েছিল বা তৈরি করা হয়েছিল। তো এর আরেকটু যদি আমরা অ্যাডভান্স লেভেল দেখতে চাই, এটা নরমালি ব্রেক। এখানে অনেক সময় নরমাল ব্রেক হতে পারে ড্রাম ব্রেক, আবার অনেক সময় হাইড্রোলিক ড্রাম ব্রেক থাকতে পারে, যেটা আমরা দেখেছিলাম ফোর হুইলারের ক্ষেত্রে হাইড্রোলিক ড্রাম ব্রেক। কারণ এত বড় গাড়ি সেটাকে যদি দাঁড় করাতে হয় তাহলে তো তার প্রেসার বা তার শক্তিটা বা তার ক্ষমতাটাও বেশি থাকতে হবে। তো সেই কারণে সেখানে হাইড্রোলিক ইউজ করা হয়। তো কিভাবে কাজ করছে যদি ওটা দেখি যে কিভাবে একটা ড্রাম ব্রেক কাজ করে। যখনই আমরা কোনো ব্রেক ইউজ করছি বা ব্রেক প্রেস করছি তখন একটা মাস্টার সিলিন্ডার থেকে ফ্লুইড চলে যায়, গিয়ে সেটা ড্রাম ব্রেকের এখানে একটা সিলিন্ডার থাকে বা পিস্টন থাকে, সেটাকে দুদিকে ধাক্কা দিতে থাকে। তো এই যখনই দুদিকে ধাক্কা দেয় অটোমেটিক্যালি কি হয় না এই স্প্রিং সিস্টেমটা এই যে আউটার সারফেস অফ দ্য হুইল বা ড্রামের যে বাইরের দিকটা থাকে বা খোলাটা থাকে তার সাথে গিয়ে এখানে ঘষা খেতে থাকে। এই ব্রেক দুটো এখানে ঘষা খেতে থাকে। তো যখনই ঘষা খায় বা ফ্রিকশন তৈরি করে তখনই কিন্তু এই ড্রাম ব্রেকটা কাজ করছে এবং গাড়িটা আস্তে আস্তে, সেটা টু হুইলার হোক অথবা ফোর হুইলার হোক, আস্তে আস্তে সেটা থেমে যাচ্ছে। তো এই হচ্ছে সিম্পল মেকানিজম যে ড্রাম ব্রেক এভাবে কাজ করে। নেক্সট আমরা দেখি কি আছে না, আমরা এবার যেটা চলে আসছি যেটা তোমাকে প্রথমেই বলেছিলাম যে ডিস্ক ব্রেক আর ড্রাম ব্রেকের মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ। তো সেভাবে ব্যাখ্যা করতে গেলে আমাদের দুটোর কিছু পয়েন্ট আমরা আলোচনা করব, যেখানে আমি এই টোটাল ডিফারেন্স তোমাদের কাছে তুলে ধরবো, যে বুঝতে পারবে যে তোমরা যখন গাড়ি কিনছো বা গাড়ি দেখছো তখন তোমাদের কাছে আইডিয়াটা ক্লিয়ার থাকবে যে ডিস্ক আর ড্রাম ব্রেকের মধ্যে ফাংশনালিটি, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ কি কি আছে। তো আমরা টোটাল ডিস্ক এন্ড ড্রাম ব্রেকের মধ্যে আমরা 7টা পয়েন্ট নিয়ে আলোচনা করব, যে ডিস্ক ব্রেক এন্ড ড্রাম ব্রেকের মধ্যে ডিফারেন্স বা অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ। ফার্স্ট কি রয়েছে আমরা দেখছি স্টপিং পাওয়ার, মানে কত শক্তি দিয়ে গাড়িটাকে দাঁড় করানো যাচ্ছে। তো আমি এখানে দুটো জিনিস বলে নিই। একটা হচ্ছে ডিস্ক ব্রেকের ক্ষেত্রে এই স্টপিং পাওয়ার বা থামানোর ক্ষমতাটা বাড়ানো যেতে পারে। কিভাবে বাড়ানো যায় সেটা বলছি। আর ড্রাম ব্রেকের ক্ষেত্রে কিন্তু এটা বাড়ানোর কোনো জায়গা নেই, তাহলে এটা একটা অ্যাডভান্টেজ ডিস্ক ব্রেকের ক্ষেত্রে, আর একটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ অফ ড্রাম ব্রেক। ডিস্ক ব্রেকের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে যখনই আমরা কোনো টু হুইলার দেখি তো টু হুইলারের সামনের চাকায় একটা ডিস্ক লাগানো থাকে। তো সেই ডিস্কটা একটার জায়গায় আমরা দুটো লাগাতে পারি,
বা যে ব্রেক শু মানে ডিস্ক ব্রেক কি করে কাজ করছে এর পুরো ডেসক্রিপশন আমরা একটা আগের ভিডিও বানিয়েছি, ওটাতে অবশ্যই দেখে নেবে, তোমাদের আইডিয়াটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো ডিস্ক ব্রেকে যখন কোনো শু থাকে, সেই একটা জায়গায় যদি দুটো বা তিনটে শু আলাদা করে এক্সট্রা করে লাগানো যেতে পারে, তাহলে কিন্তু এর স্টপিং পাওয়ারটা বাড়ানো যায়। তার মানে আমরা ম্যানুয়ালি ইচ্ছে করলে বা ইঞ্জিনিয়ারিং ওয়েতে কোম্পানি ইচ্ছে করলে ডিস্ক ব্রেকের স্টপিং পাওয়ার মানে থামানোর ক্ষমতাটা বাড়াতে পারে অথবা কমাতে পারে, কিন্তু ড্রাম ব্রেকের ক্ষেত্রে এরকম কোনো জায়গা নেই। ক্লিয়ার? নেক্সট আমরা চলে আসছি স্টপিং ডিসটেন্স। খুব ইম্পর্টেন্ট পার্ট এটা, যে আমি একটা জায়গায় গাড়িকে যখন ব্রেক করব সে কত দূরে গিয়ে থামবে। তো এটার উপর ডিপেন্ড করে কিন্তু যিনি গাড়ি চালাচ্ছেন তাকে আইডিয়া করতে হবে কখন ব্রেক করব, কখন ব্রেকটা ছাড়বো, কখন আস্তে ব্রেক করবো, কখন জোরে ব্রেক করব। পুরো বিষয়টা ডিপেন্ড করছে স্টপিং ডিসটেন্সের উপর। তার মানে আমাদের এই দুর্ঘটনা থেকে দুর্ঘটনা এড়াতে গেলে আমাদের কি করতে হচ্ছে, স্টপিং ডিসটেন্সটা আইডিয়া ক্লিয়ার থাকতে হবে। তো স্টপিং ডিসটেন্স ডেফিনেটলি ডিস্ক ব্রেকের ক্ষেত্রে অনেকটাই কম, খুব তাড়াতাড়ি থেমে যায়, whereas ড্রাম ব্রেকের ক্ষেত্রে কিন্তু স্টপিং ডিসটেন্স সব সময় ডিস্ক ব্রেকের থেকে বেশি লাগে। তার মানে আমি ব্রেক করলে ড্রাম ব্রেকে গাড়িটা গিয়ে থামবে ডিস্ক ব্রেকের অপেক্ষায় একটু বেশি দূরে। তার মানে স্টপিং ডিসটেন্স ডেফিনেটলি ডিস্ক ব্রেকের কম, আর ড্রাম ব্রেকের ক্ষেত্রে স্টপিং ডিসটেন্সটা হচ্ছে বেশি। হিট, তো হিট একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদেরকে ডিস্ক ব্রেক এবং ড্রাম ব্রেকের ক্ষেত্রে ডিফারেন্স আলোচনা করতে গেলে এটাকে অবশ্যই মাথায় রাখতে হবে। কেন আমরা জানি যখনই ব্রেক করা হচ্ছে, ব্রেকের ক্ষেত্রে কি হয়, যদি সেটা ডিস্ক হয় তাহলে ডিস্কের সাথে ব্রেক শু এর একটা ঘর্ষণ হবে, গাড়ি থামবে। আর যদি সেটা ড্রাম ব্রেক হয় তাহলে ড্রামের ওয়ালে গিয়ে ব্রেক শুটা ঘর্ষণ তৈরি করবে এবং সেখানে সেটা থামবে। তো এই যখনই ঘর্ষণ হচ্ছে, আমরা জানি যখনই ঘর্ষণ হয় তখন তার মধ্যে একটা হিট জেনারেট হয়। তো এই হিটটা কোন ব্রেকের ক্ষেত্রে তাড়াতাড়ি ডিসবার্স হয়ে যাবে বা বেরিয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখা গেছে ডিস্ক ব্রেক যেহেতু চাকার বাইরে লাগানো থাকে, ডাইরেক্ট এয়ার কন্ট্যাক্ট থাকে, তো এবং সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যেতে পারে। কিন্তু ড্রামটা যেহেতু এয়ার টাইট থাকে এবং ভেতরে থাকে, সেটা ঠান্ডা হতে অনেক বেশি সময় লাগে, যার ফলে দেখা গেছে ডিস্ক ব্রেকের ডিস্কে যে ব্রেক শু সেটা তাড়াতাড়ি নষ্ট হওয়ার তুলনায় ড্রাম ব্রেকের ব্রেক শু কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার চান্সেস থাকলেও থাকতে পারে। বাকিটা কিন্তু ডিপেন্ড করে কে বাইকটা চালাচ্ছে তার উপর, সে কিভাবে ডিস্ক ব্রেকটাকে ইউজ করছে বা ড্রাম ব্রেকটাকে ইউজ করছে। নট নেসেসারি যে সবসময় ডিস্ক ব্রেক আগে তাড়াতাড়ি খারাপ হবে, ডিস্ক ব্রেকের ব্রেক শু তাড়াতাড়ি খারাপ হবে বা ড্রাম ব্রেকের ব্রেক শু অনেক দেরিতে খারাপ হবে, এরকম ব্যাপারটা নয়। কিছুটা ডিপেন্ড করে যে গাড়ি চালাচ্ছে তার উপর। কিন্তু যদি ফিজিক্স এর সায়েন্স দিয়ে দেখি, তাহলে যেখানে হিট জেনারেট হচ্ছে সেই হিটটা কে তাড়াতাড়ি বের করে দিতে পারছে, দেখা গেছে ডিস্ক ব্রেক তাড়াতাড়ি বের করে। তার মানে এখানে আমরা বলতে পারি ডিস্ক ব্রেকের একটা কিন্তু অ্যাডভান্টেজ এখানে রয়েছে। আমরা স্টপিং এ দেখলাম পাওয়ার অ্যাডভান্টেজ দেখলাম, স্টপিং ডিসটেন্স অ্যাডভান্টেজ দেখলাম, হিটের ক্ষেত্রে অ্যাডভান্টেজ দেখলাম, দেন হুইল ড্যামেজ। তো হুইল ড্যামেজের ক্ষেত্রেও ওভারঅল দেখা গেছে যে যেহেতু আমাদের ড্রাম ব্রেকটা ইনবিল্ট থাকে, হুইলের মধ্যে ইনবিল্ট থাকে, whereas ডিস্ক ব্রেকটা হুইলের বাইরে আলাদা করে লাগানো থাকে, সেটা আউটার সারফেস থাকে, তাহলে অটোমেটিক্যালি হুইল ড্যামেজ হওয়ার চান্সেস কিন্তু ঘর্ষণের ফলে ডিস্ক ব্রেকের তুলনায় ড্রাম ব্রেকের বেশি থাকে। তো whereas ডিস্ক ব্রেক ইজ এগেইন গেট দ্য অ্যাডভান্টেজ, তার মানে অ্যাডভান্টেজ পাচ্ছে। তো এখানে এসে আমরা চলে আসছি হুইল লক আপ। তো হুইল লক আপ এর ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা বলবো, যে আমরা জানি যে ডিস্ক ব্রেক বা ড্রাম ব্রেকের ক্ষেত্রে কি হয় না, ড্রাম ব্রেকের ক্ষেত্রে হুইল লক হয়ে যাওয়ার চান্সেস কম থাকে, কারণ এখানে সেই সিস্টেমটা নয়, ব্রেকিং সিস্টেমটা সেরকম নয়। কিন্তু whereas ডিস্ক ব্রেকের ক্ষেত্রে কিন্তু হুইল লক হয়ে যেতে পারে যদি সেখানে আমার এবিএস সিস্টেম আলাদা করে লাগানো থাকে। আমরা অবশ্যই এবিএস সিস্টেম নিয়ে আরেকটা ভিডিও আমরা বানাবো, সেক্ষেত্রে আইডিয়াটা আরো ক্লিয়ার হয়ে যাবে হোয়াট ইজ এবিএস সিস্টেম। তো যদি সেখানে এবিএস সিস্টেম থাকে তাহলে কিন্তু ডিস্ক ব্রেকের কোনো সমস্যা নেই, মানে কখন থামবে, কোথায় গিয়ে থামবে, চাকাটা হঠাৎ করে থেমে গেলে কি হবে, হঠাৎ করে থেমে গেলে তো গাড়ি উল্টে পড়ে যাবে, যে চালাচ্ছে সে ব্যালেন্স রাখতে পারবে না। তো সেই জন্য কখন থামবে, কখন স্পিডটা কমাবে না একদম থেমে যাবে, সেটা ডিপেন্ড করে কিন্তু এই হুইল লক। যদি হঠাৎ করে থেমে যায় তাহলে অ্যাক্সিডেন্ট হবে। তাই সেক্ষেত্রে কিন্তু যদি এবিএস থাকে তাহলে কিন্তু ডিস্ক ব্রেকের সমস্যা নেই এক্ষেত্রে, কিন্তু না হলে ডিস্ক ব্রেকের তুলনায় আমরা বলতে পারবো যে ড্রাম ব্রেকের সুবিধাটা অনেকটা বেশি। নেক্সট পয়েন্ট চলে আসছে ব্রেক ফেলিওর। ব্রেক ফেলিওরটা আমরা যদি দেখি ডিস্ক ব্রেক এবং ড্রাম ব্রেকের যদি কম্প্যারিজন করি, তাহলে দেখা গেছে যে ডিস্ক ব্রেকের মেকানিজমের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে
ব্রেক অয়েল, এই ব্রেক অয়েলটা যেহেতু পাইপ দিয়ে ব্রেক অবধি যায়, কোনো কারণে যদি সেই পাইপটা ট্যাম্পার্ড হয়ে যায়, কোনো কারণে যদি সেই পাইপটা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কিন্তু অয়েল লিকেজ হতে পারে। আর অয়েল যখনই লিকেজ হয়ে যাবে, অটোমেটিক্যালি আমরা দেখব যে ব্রেক ঠিক মতো লাগছে না, দ্যাট ইজ কল্ড ব্রেক ফেলিয়ার। তো এটা একটা কারণ। আর এইরকম অয়েল ফ্লুইডের ক্ষেত্রে কোনো ফাংশন আমাদের ড্রাম ব্রেকের ক্ষেত্রে থাকে না, তার ফলে এই রিস্কটা কিন্তু এখানে কম, ব্রেক ফেলিয়ার হওয়ার রিস্কটা কিন্তু এখানে কম। আর মেইনটেনেন্সের ক্ষেত্রে যদি বলা যায়, তো মেইনটেনেন্সটা দু রকম হয়। একটা হচ্ছে যদি আমরা ব্রেক ফুয়েল বা ব্রেক অয়েলের কথা চিন্তা করি, সেক্ষেত্রে মেইনটেনেন্স চার্জেস একটু বেশি। ড্রাম ব্রেকের ক্ষেত্রে ব্রেক অয়েল লাগে না, আলাদা করে টাকা দিয়ে কিনতে হবে না, খরচা করতে হবে। ওয়ারাস যদি আদার্স মেইনটেনেন্সের কথা হয়, যেহেতু ডিস্কটা বাইরে থাকে, তো সেক্ষেত্রে আমরা ইচ্ছে করলে ব্রেক শু খুলে সেটাকে পরিষ্কার করতে পারি, ডিস্কটাকে পরিষ্কার করতে পারি, আবার লাগিয়ে দিতে পারি। কিন্তু ওয়ারাস ড্রাম ব্রেকের ক্ষেত্রে পুরোটাকে আমাকে খুলতে হবে, চাকাটাকে আমাকে পুরো খুলতে হবে, ওয়ারাস আমাকে ড্রামটা খুলতে হবে। সেটা একটু জটিল পদ্ধতি। এটা বেসিক্যালি যারা গাড়ি সার্ভিসিং করেন বা গাড়ি যারা সারান, তাদের ক্ষেত্রে এটা সোজা। তো আমাদের এক্ষেত্রে ডিপেন্ড করতে হবে কিন্তু অবশ্যই গ্যারেজের উপরে যে আমরা মেইনটেনেন্স। তো এই বেসিক পয়েন্ট ছিল। তো যখনই আমরা ডিস্ক ব্রেক বা ড্রাম ব্রেক নিয়ে চিন্তা করবো, মাথায় রাখবো যে আমরা কোন গাড়িটা কিনবো, কোন গাড়িটার মধ্যে ডিস্ক ব্রেক নেবো না ড্রাম ব্রেক নেবো। তো এই কটা পয়েন্ট যদি আমাদের কাছে ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু তার ফাংশন কিভাবে কাজ করছে, কিভাবে তার আমরা মেইনটেনেন্স করবো, পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডিস্ক ব্রেক এন্ড ড্রাম ব্রেক। আমরা আজকে এখানেই শেষ করছি। যদি তোমরা অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং লাইক করো। থ্যাংক ইউ।